প্রতিশোধ, প্রতিহিংসা, বিভেদের রাজনীতি আর চায় না মানুষ। যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানী শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আর বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ভোটের আগেই দেশে ফিরে দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের পদচারণ আর স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। একটা পর্যায়ে শাহবাগ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শুরুতে ছাত্রদলের সাবেক নেতারা আওয়ামী লীগ সরকারের বিচার ও দ্রুত নির্বাচনের জোর দাবি জানান। জুলাই বলে দিতে চায়, আগস্ট বলে দিতে চায়, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তারেক রহমান বলেন, শিক্ষার্থী ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বাস্তবধর্মী নীতিমালা তৈরি করবে বিএনপি। নতুন ভোটারদের কাছে ধানের শীষে ভোটও চান তিনি। সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ছাত্রদের স্বার্থ রক্ষায় 9 দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয় ছাত্রদলের সমাবেশ থেকে। নির্বাচন সংস্কার ইস্যুতে বিএনপির দলীয় অবস্থান যেমন অনেকটাই সমাবেশ থেকে উঠে আসলো, ঠিক তেমনিভাবে ছাত্রদলের এই সমাবেশ থেকে তরুণদের আশা-আকাঙ্ক্ষা পূরণ, তাদের স্বপ্ন বাস্তবায়ন সহ আগামীর নতুন বাংলাদেশ গড়তে তাদের অংশগ্রহণ কতটা নিশ্চিত করা যায় এমন বার্তাও এসেছে ছাত্রদলের এই সমাবেশ থেকে। এখন দেখার বিষয় ছাত্রদল তাদের দায়িত্ব কতটা পালন করতে পারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী শাহবাগে জড়ো হন লাখো নেতাকর্মী। জাতীয় নির্বাচন সামনে রেখে শীর্ষ নেতাদের পক্ষ থেকে আসে গুরুত্বপূর্ণ নির্দেশনা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আনার লক্ষ্য নিয়ে ঘরে ফেরেন নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে নামেন নেতাকর্মীর ঢল। থেমে থেমে চলে স্লোগান। দীর্ঘ সময় পর নির্ভয়ে নির্বিঘ্নে সমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এদেশের মানুষের স্বাধীনতার রক্ষার সাথে, গণ অধিকারের সাথে আজকে এই সমাবেশে যুক্ত হয়েছি। আজকের সমাবেশ সর্বোচ্চ কালের বৃহত্তম সমাবেশ। নেতারা হুঁশিয়ারি দেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। আর দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় কর্মীদের কণ্ঠে। আমরা ছাত্রদলকে শক্তিশালী করতে চাই, ম্যাডাম জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের দেশকে দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত করতে চাই। আপনি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এবং আমরা ভালো চাই। আগামী নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে আনতে কাজ করবে ছাত্রদল। ঘোষণা আসে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়ার। আগামী নির্বাচনে আমাদের ভূমিকা একটাই থাকবে, আমরা কিভাবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। সেই লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান আজকে যে নির্দেশনা দিছে, আমরা সেই মোতাবেক কাজ করব। যে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, কিভাবে গঠন হবে, এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছে। আমরা ওনার হাতকে শক্ত করার জন্য এখানে সমাবেশে উপস্থিত হয়েছি। বেকারত্ব কমাতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তারেক রহমান। এমন ঘোষণায় খুশি কর্মীরাও। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 1 বছর আগে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এসেছিল স্বৈরাচার পতনের ডাক। একই জায়গা থেকে এবার এলো নতুন বাংলাদেশের রূপরেখা। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি তুলে ধরল 24 দফার ইশতেহার।
যেখানে গুরুত্ব পেয়েছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি, নতুন সংবিধান, বিচার ব্যবস্থার সংস্কার ও জাতীয় ঐক্য। নতুন বাংলাদেশের স্বপ্ন ও লড়াইয়ের প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির এই সমাবেশ। রবিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মী সমর্থকরা। এনসিপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। এই ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে। আমরা দুর্বল নয়, এনসিপি দুর্বল নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি ও পরিবেশ সহ নানা বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরেন নেতারা। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। অধিকারের প্রশ্নে কোনো আপোষহীনভাবে বিশ্বমঞ্চে উপস্থিত হতে চাই। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। সবশেষে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক। 24 দফার এই ইস্তেহারে আছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতির মতো বিষয়। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এলো এনসিপির এই ইশতেহার। আমরা র‍্যাব বিলুপ্ত করব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। হিংসা, বিদ্বেষ, হানাহানি থেকে বেরিয়ে নতুন ধারার রাজনীতির বন্দোবস্ত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন প্রত্যাশার কথা জানালেন ইশতেহার ঘোষণার সমাবেশে আসা সাধারণ নেতাকর্মীরা। রবিবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিপূর্ণ হয় শহীদ মিনার প্রাঙ্গণ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের চোখে মুখে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। একটাই প্রত্যাশা, এই তরুণ সমাজ আগামী দিনে পার্লামেন্ট পর্যন্ত এই সারা বাংলাদেশ এবং বিশ্ব জয় করবে, এটা আমি আশাবাদী। আমরা আশা করি যে আমরা গত স্বৈরাচার শাসকের মতো কোনো বাংলাদেশের ভবিষ্যতে কোনো স্বৈরাচার শাসক না উঠুক। আর যাতে কোনো রক্ত দিতে না হয়, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজি যাতে না হয়, সবাই মিলেমিশে এই দেশটাকে ভালোবাসে। দাবি উঠে শিগগিরই জুলাই সনদ ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্তির, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল জুলাই সনদকে অস্বীকার করতে না পারে। ঘোষণাপত্রটি সঠিকভাবে ঘোষিত হবে এবং সংবিধানে সেটি সংরক্ষিত রাখার জন্য যা যা করা লাগে, আমরা ঠিক 1 বছর পরে আবারও একসাথে হয়েছি সেটি আসলে করার জন্য। আমরা চাই এনসিপি থেকে যে গতানুগতিক যে পুরনো রাজনীতি সেইগুলোকে কবর রচিত করে নতুন একটা ধারায় নিজেদেরকে উপস্থাপন করতে। ফ্যাসিস্ট সরকার, তার আগের সরকার, আমরা স্বৈর শাসন দেখেছি, আমরা মিলিটারি শাসন দেখেছি, বাট এনসিপি আমি চাই এমন একটা সরকার গঠন করুক যা হবে প্রকৃত দুর্নীতি মুক্ত। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে 5ই অগাস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে 2 ভাগে মোট 26টি দফা রয়েছে। এ উপলক্ষে মানিক মে এভিনিউয়ে দিনভর থাকছে নানা আয়োজন। রাজনৈতিক দলসহ সর্বস্তরের লোকজনের উপস্থিতি আশা করছে সরকার। গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, যার পর বিভিন্ন মহল থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নানা আলোচনা চললেও তা প্রস্তুত হতে সময় লেগে গেছে প্রায় 1 বছর। অভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্যেই এই ঘোষণাপত্র দেয়ার দাবি করে বিভিন্ন মহল। অবশেষে 5ই আগস্টই জুলাই ঘোষণাপত্র, এমন সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 তারিখে এই ঘোষণাপত্র এটা সবার সম্মুখে পড়ে শোনানো হবে এবং এই বিষয়ে একটা খুবই ভালো একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সবাই মিলে এটা একটা জায়গায় এসছেন।
জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্র। মোট ২৬টি দফা রয়েছে এই ঘোষণাপত্রে, যার প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। আর পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই গণঅভ্যুত্থানে যারাই আমরা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই ঘোষণাটা আসবে আর কি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে, এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে। ৫ই আগস্ট ঘোষণা হলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে গত বছরের ৫ই আগস্ট থেকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের প্রাথমিক খসড়ার ওপর যেসব দল এখনও সাড়া দেয়নি তাদের দ্রুত মতামত জানানোর তাগিদ দিয়েছে কমিশন। রাজধানী শেরেবাংলা নগরে সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের সভায় এই তাগিদ দেওয়া হয়, যেখানে জানানো হয় বেশিরভাগ রাজনৈতিক দল ও জোট মতামত দিয়েছে। সভায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার যে সব বিষয় ঐকমত্য হয়েছে তা পর্যালোচনা করা হয়। ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশের বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হয়। এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন রাজনৈতিক দল ও জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে বলেও জানানো হয়। সম্প্রতি বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না সেটি খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানান মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। তিনি বলেন, কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও কাজ চলছে। এ সময় জানানো হয়, সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ৮ জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো দুর্ঘটনায় হতাহতদের ছবি বা ভিডিও ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রচারের ক্ষেত্রে ঝাপসা বা অস্পষ্ট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের বিকৃত ছবি ও ভিডিও ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ২৯শে জুলাই জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ। শুনানিতে তিনি বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারগুলো অনলাইন প্ল্যাটফর্মে থাকা ছবি ও ভিডিওতে মানসিকভাবে আহত হচ্ছেন। এসব ছবি ও ভিডিও শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে বলেও যুক্তি তুলে ধরেন রিটকারী আইনজীবী। বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক বাচ্চারা মারা গেছে, কিন্তু এর পরপরই আমরা দেখতে পাই বিভিন্ন মেইন স্ট্রিম ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই বাচ্চাদেরই ছবি যারা কিনা মারা গেছে কিংবা ইনজোর্ড তাদের অলমোস্ট নেকেড পিকচার, বার্নড পিকচার এবং ভিডিওস তা প্রকাশিত হচ্ছে এবং তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। কোনো মিডিয়া প্ল্যাটফর্মে এভাবে প্রকাশিত বা প্রচারিত না হয় তা সেই বিষয়ে একটি নির্দেশনা চেয়ে রুল ইস্যু করার জন্য একটা প্রেয়ার দিয়ে আমরা একটা রিট দায়ের করি। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমেছে। নতুন বিক্রয় মূল্য নির্ধারণ হয়েছে ১,২৭৩ টাকা। পাশাপাশি অটো গ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এর আগে ২রা জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কুমিল্লা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি কুমিল্লা শহরে। আমার সাথে যুক্ত হয়েছেন কুমিল্লার জেলার অভিভাবক, এখানকার জেলা প্রশাসক আমিরুল কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। তো আমরা জানি যে ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নানা কারণে সমৃদ্ধ শহর এই কুমিল্লা। তো এখানে আপনি জেলা প্রশাসক দায়িত্বে আছেন। এই যারা পর্যটক এখানে আসেন, কিন্তু তারা যখন শহরে থাকতে চান তখন যে রাস্তার বেহাল অবস্থা আমরা যেটা বলি আর কি, অনেক রাস্তায় প্রায় টোটালি প্রায় 1200 কিলোমিটার রাস্তা, গ্রামীণ রাস্তা অকেজ হয়েছে। গত বছর একটা বড় বন্যা হয়েছিল, এটা একটা কারণ। তো এই রাস্তা অবকাঠামো নির্মাণে বা আপনাদের কি আছে অগ্রগতি? ধন্যবাদ আপনাকে। কুমিল্লা শহরে যে রাস্তাগুলো রয়েছে এটা মূলত সিটি কর্পোরেশন মেনটেন করে। পাশাপাশি শহরের কিছু রাস্তা রোডস এন্ড হাইওয়েজে রয়েছে। আপনি নিজেই বলেছেন যে গত বছর বন্যা হয়েছিল, বন্যায় বেশ কিছু ক্ষতি হয়েছিল রাস্তার। আর আমাদের সিটি কর্পোরেশন মেইনটেনেন্সের কাজগুলো করছে। সবশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক গরিব মানুষের যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভরসার জায়গা সরকারি হাসপাতাল, যেটা জেনারেল হাসপাতাল, দেখলাম প্রচুর সংখ্যক সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসছে, কিন্তু তাদের বিনামূল্যে যে ওষুধগুলো দেওয়া হয় সাপ্লাই হয়তো স্বল্পতার কারণে যেন তারা পাচ্ছেন, আমরা একটা খোঁজ নিয়ে দেখলাম আর কি। তাছাড়া সংস্কারের পরিবেশ, চিকিৎসার মতো পরিবেশটাও বিঘ্নিত হচ্ছে হয়তো স্থাপনের কারণে। তো এই ব্যাপারে আপনাদের কিছু আছে কিনা? আসলে সেখানেও আমরা বারবার সমস্যার কথাই বলছি, সমাধানের চেষ্টাও যে করছি না তা না। আমাদের এই 18 কোটি মানুষের দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে যে ডাক্তার রয়েছে, যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে, তারা হিমশিম খাচ্ছে। আসলে হাসপাতাল হয়েছে কিন্তু প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হয়নি। অনেক ক্ষেত্রে মেশিনারিজ কেনা হয়েছে কিন্তু অপারেটর নিয়োগ করা হয়নি। তো এই যে কারণে আসলে এই প্রবলেমটা আমরা অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছি। আসলে সরকারের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছি আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন এখানকার সমস্যাগুলো, যে সম্ভাবনার কথা উনি কিভাবে সমাধান করবেন। আমরা সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আগামীকালকে আমরা যাব চাঁদপুরে, সেখানকার যে সমস্যা এবং কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ভারতের সিকিমে টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলের 2000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে শেরপুর পৌরসভার কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তিস্তা নদীর পানি বাড়ায় লালমনিরহাটে ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। জেলার কোকুন্ডা, আদিতমারি, গোবর্ধন, হাতিবান্ধার সিন্দুরনা ও পাটগ্রামের দহগ্রাম অববাহিকার নিম্নাঞ্চলে প্রায় 2000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে রবিবার সারাদিন তিস্তার পানি বিপদসীমার উপরে থাকায় তীরবর্তী এলাকার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। রাতের মধ্যে পানি বিপদসীমার আরও উপরে উঠতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে ভাঙন। জিও ব্যাগ ফেলা হলেও খুব একটা কাজে আসছে না। 3-4 হাজার রাস্তা ফাঁক আছে। এই রাস্তাটা ধরলে এ পাশে মনে করো প্রায় 3-4 হাজার বাড়ি নষ্ট হয়ে যাবে। আমার নাম কবির। এলাকায় পানি বাতেছে, এই জমি জমা সব ভাঙি গেল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।